কেমন আছো ছাত্ররা? আমি সুলতান স্যার। অষ্টম শ্রেণীর ইতিহাস আমি পড়াচ্ছি। প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা তোমাদেরকে পড়ানো হয়ে গেছে। সেই ভিডিওটা দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেল স্কুলবালায় গিয়ে তোমরা দেখতে পাবে, এবং তোমরা এর প্রশ্ন উত্তর যদি জানতে চাও আমাদের সমস্ত ভিডিও ও প্রশ্ন উত্তর থাকবে আমাদের ওয়েবসাইট স্কুলবালা.info-তে। এছাড়াও আমাদের অ্যাপ স্কুলবালাতে গিয়ে তোমরা ভিজিট করবে। আমি আজকে পড়াবো ইতিহাসের অষ্টম শ্রেণীর যে ইতিহাস আছে তার দ্বিতীয় অধ্যায় কি না আঞ্চলিক শক্তির উত্থান এর পার্ট 1। আঞ্চলিক শক্তির উত্থানের পার্ট 1টা পড়াবো। তোমাদের যে এই পাঠ্যপুস্তকটা আছে অতীত ঐতিহ্য, যে ইতিহাস বইটা আছে অতীত ঐতিহ্য অষ্টম শ্রেণী, এর সূচিপত্রটা খুলবে। এই সূচিপত্রতে দেখবে যে দ্বিতীয় অধ্যায় আঞ্চলিক শক্তির উত্থান, এটা তোমরা 44 পাতায় পেয়ে যাবে। তো চলো দেখা যাক আঞ্চলিক শক্তির উত্থান বলতে কি বলে এবং আঞ্চলিক শক্তির উত্থানে কি আছে। দেখো, আঞ্চলিক শক্তির উত্থান বলতে আমাদের যে মুঘল সাম্রাজ্য ছিল সেই মুঘল সাম্রাজ্যের যে পতন, সেই পতনের কথা তুলে ধরা হয়েছে। এবং মুঘল সাম্রাজ্যের পতনের কারণে বিভিন্ন যে আঞ্চলিক শক্তি ছিল, যেমন বাংলা, অযোধ্যা, হায়দ্রাবাদ, তারা নিজেরা নিজেদের ক্ষমতা কি করলো, জাহির করলো, এবং তারা একটা নতুন একটা শক্তি রূপে আত্মপ্রকাশ করলো, এবং তারা নিজেদের রাজ্যকে শাসন করতে শুরু করলো। মুঘলদের যে শাসন ব্যবস্থা ছিল তার ভিতর থেকে তারা রাজ্য এতদিন রাজ্য পরিচালনা করেছিল, কিন্তু তারা নিজে থেকে স্ব ক্ষমতায় রাজ্য পরিচালনা করতে শুরু করলো। তো সেটাই আছে। তো দেখা যাক, মুঘল সাম্রাজ্য শক্তিতে থাকা অবস্থায় কি বিভিন্ন এলাকায় কি হলো, আঞ্চলিক শক্তিগুলো দৃঢ় হতে থাকে। বিশেষ করে ঔরঙ্গজেবের পরকালে কি হলো, মুঘল কেন্দ্রিক প্রশাসন কি দুর্বল হতে শুরু করলে, এবং তারা কি করলো, যখন ঔরঙ্গজেব মারা গেল তখন অনেকটা দুর্বল হয়ে গেল। তখন এর ফলস্বরূপ কি হলো, এর ফলস্বরূপ ভারতীয় উপমহাদেশে কি একাধিক আঞ্চলিক যে রাজ্য গড়ে ওঠে। এক একটা আঞ্চলিক রাজ্য কি হলো, গড়ে উঠলো। যেমন হচ্ছে বাংলা, হায়দ্রাবাদ, অযোধ্যা, মহীশূর, শিখ, মারাঠা ইত্যাদি। তো এটা একটু আমরা গভীরে বুঝে নেব ডিটেলসে। আঞ্চলিক শক্তির উত্থান যদি আমরা একটু ডিটেলসে বুঝি, যে 1707 খ্রিস্টাব্দে মুঘলদের সম্রাট কি ঔরঙ্গজেব মারা গেলেন। ঔরঙ্গজেব যখন 1707 সালে মারা গেলেন, তারপরে থেকে যদি আমরা দেখি একটা সাল 1757 খ্রিস্টাব্দে কি হলো, পলাশির যুদ্ধর মাধ্যমে ভারতীয় উপমহাদেশে কি হলো, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি উত্থান হলো। তো আমরা কি দেখলাম, 1707 ঔরঙ্গজেব মারা গেলেন, এবং তার পরে 1757 সাল, 50 বছরের যে দূরত্ব, এই দূরত্বের মধ্যে কি হলো, ইংরেজ যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল তারা এসে পলাশির যুদ্ধে সিরাজ যে ছিলেন ওনাকে হারালেন, হারিয়ে কি করলেন, বাংলা দখল করলেন। এইভাবে তাদের কি শক্তি প্রকাশ পেল। তাহলে ঔরঙ্গজেব মারা যাবার পরে কি হয়েছে, সবাই কি বললো, যে বিভিন্ন সম্রাটের ব্যক্তিগত দক্ষতা আর ব্যর্থতাকে বলেছে, যে ঔরঙ্গজেবের পরে যারা পূর্বপুরুষ ছিলেন তেনারা তো দক্ষ এবং যোগ্য ছিলেন না। তো এই ব্যর্থতা, যে যদিও একটা সাম্রাজ্য তথা যে শাসন ব্যবস্থা আছে শুধু ব্যক্তি সম্রাটের দক্ষতা বা যোগ্যতার উপর কি নির্ভর করে না, শুধু একটা ব্যক্তির দক্ষতা বা যোগ্যতার উপরও নির্ভর করে না। তাহলে কিভাবে ব্যাখ্যা করা যাবে মুঘলদের সাম্রাজ্যিক অবনতিকে? তাহলে আমাদেরকে সমস্ত কিছুই দেখতে হবে। যিনি রাজা হিসেবে ছিলেন তিনি যোগ্য ছিলেন না, এটা তো স্পষ্টই। ওনার পরে যারা রাজা হিসাবে যারা পদ গ্রহণ করেছিলেন তারা কেউ যোগ্য ছিলেন না। কিন্তু শুধু এটা একটা কারণ না, এছাড়াও যদি আমরা বুঝি একটু আগে থেকে, পটভূমিটা যদি একটু আগে থেকে আমরা বুঝতে চাই, যখন সম্রাট জাহাঙ্গীর ছিলেন, তারপরে কি সম্রাট শাহজাহান ছিলেন, তখন থেকে কি মুঘল কাঠামোয় কি ছোট বড় সমস্যা দেখা দিয়েছিল। তখন থেকেই কিন্তু এই যে ছোট বড় সমস্যা কিন্তু দেখা দিয়েছিল। আর যখন ঔরঙ্গজেব আসলেন তখন কিন্তু তার দুর্বল ওই যে সমস্যাগুলো একটু বেড়েছিল, কিন্তু ঔরঙ্গজেব কি ওই সমস্যাগুলোকে কাটিয়ে নিজের রাজ্য এবং নিজের ক্ষমতাকে বাঁচিয়ে রেখেছিলেন। এবং উনি যখন মারা গেলেন, ঔরঙ্গজেবের উত্তরাধিকারীরা সেই দুর্বলতাগুলোকে কি কাটিয়ে উঠতে পারেনি। তারা সেই যে দুর্বলতা ছিল
কাটতে পারেনি, বরং তাদের নানা অযোগ্যতার ফলে দুর্বলতাগুলো আরো বেশি মাথা চাড়া দিয়েছিল। তাদের যে দুর্বলতাগুলোর জন্যই কি হয়েছিল, যে যখন তাদের দুর্বলতাগুলো সবাই দেখতে পেল, তখন অন্য অন্য যে সাম্রাজ্য ছিল, যে রাজ্যগুলো ছিল, তারা দেখতে পেল যে এই অক্ষম আছে, তো আমাদেরকে নিজেদের কি রাজ্যগুলোকে নিজেদের আয়ত্তে নিয়ে নিতে হবে। বিশেষ কোনো সামরিক সংস্কার অষ্টাদশ শতকে মুঘল সম্রাটরা করেনি। একটা সাম্রাজ্য বাঁচাতে গেলে যেমন যোগ্য সম্রাট দরকার, তেমন কি একটা সামরিক ক্ষমতা দরকার, একটা আর্মি দরকার, যারা কি করবে না তাদের দেশকে সুরক্ষিত রাখবে। তো সেখানে যে আগের পুরনো যে ব্যবস্থা ছিল সেইগুলোই বাহাল ছিল, নতুন করে কোনো সংস্কার হয়নি। এবং বাইরের আক্রমণ হোক, যেটা বাইরে থেকে যদি কোনো দেশকে আক্রমণ করে, দুর্বল সামরিক ব্যবস্থা কি সেসবের মোকাবেলা করতে ব্যর্থ হয়। যে বাইরে থেকে কেউ যখন আক্রমণ করতে শুরু করলো, তখন তারা ব্যর্থ হয়ে গেল। এবং ভিতরের যদি দেখি, শিবাজি মারাঠাদের আক্রমণ মুঘল কি শাসনকে ব্যতিব্যস্ত করেছিল। একটা তো বাইরে থেকে আক্রমণ হচ্ছিল, নাদির শাহ, উনি এসে মুঘল সাম্রাজ্যকে আক্রমণ করেছিলেন, তোমরা তো জানো। এবং আমরা যদি দেশের ভিতরেই দেখি, যে মহারাষ্ট্রের শিবাজি মারাঠা যারা ছিল, ওনাদের আক্রমণে একেবারে ব্যতিব্যস্ত হয়েছিল মুঘল সাম্রাজ্য। বিশেষ ভূমি যে রাজস্বের হিসাবে নানা গরমিল দেখা যায়, এবং যে ভূমি রাজস্ব ছিল তাতে বিভিন্ন গরমিল দেখা দেওয়ার কারণে কি হলো, পাশাপাশি জায়গিরদারি যারা ছিল ও মনসবদারি ব্যবস্থার কি সংকট মুঘলদের শাসন কাঠামোকে কি নেতিবাচক প্রভাব সাম্রাজ্যের অর্থনীতির উপরেও পড়েছিল। তাহলে যদি একটা যেখান থেকে ট্যাক্স আসে সেই সবগুলো যদি ঠিকঠাক না থাকে, তাহলে অর্থ কি করে হবে, অর্থেরও অভাব দেখা দিয়েছিল। সম্রাট ও অভিজাতকরা ব্যক্তিগত লাভ ক্ষতির প্রতি বেশি মনোযোগী হন। যে সম্রাট ছিলেন বা অথবা যারা দায়িত্বই ছিলেন, তারা কি ব্যক্তিগত স্বার্থটাই দেখেছে যে আমাদের কি লাভ হবে ক্ষতি হবে। সেই কারণে কি হলো না, সেই চাপের বিরুদ্ধে একাধিক কৃষক বিদ্রোহ দেখা দেয়। তাহলে একদিকে তো বাইরে থেকে আক্রমণ হলো, আর একদিকে কি ভিতরেই যে মারাঠা ছিল, শিবাজি ছিল, তারা আক্রমণ করতে শুরু করলো। আবার কি সেই চাপের বিরুদ্ধে যে যে কোন চাপ না, কৃষকরা আন্দোলন করতে শুরু করলো। এবং এতগুলো সমস্যা, এসবের ফলে কি অষ্টাদশ শতকের মাঝামাঝি সময় বিশাল মুঘল সাম্রাজ্যের কি কৃতিত্ব দুর্বল হয়ে গেল। যে তাদের যে কৃতিত্ব ছিল সেটা কি হয়ে গেল, একেবারে দুর্বল হয়ে পড়লো। এবং শাসন কাঠামোর দুর্বলতার সুযোগ নিয়ে বিভিন্ন আঞ্চলিক শক্তিগুলো, যেগুলো আঞ্চলিক শক্তি ছিল, তারা কি করলো, এক একটি অঞ্চলে মানে যারা একদম কি বলবো, মানে আমি শ্রেষ্ঠ এরকম এবং হয়ে উঠেছিল। তবে ওই শক্তিগুলো সরাসরি মুঘল কৃতিত্ব অস্বীকার করেনি। তারা বলছে মানে একেবারে প্রকাশ করেনি যে আমরা মুঘলদের মানি না, মুঘলদের শাসন ব্যবস্থা একেবারে প্রচার করে দেয়নি। কিন্তু তারা কি নিজেরা নিজেদের গোপনে কি করলো, নিজেরা নিজেদের শাসন ব্যবস্থা নিজেদের মতো করে নিল। বরং তারা মৌখিকভাবে বলতো মুঘল কৃতিত্বের বৈধতাকে সকল আঞ্চলিক শক্তি মেনে চলতো। তারা মৌখিকভাবে বলতো যে আমরা মুঘলদের যে শাসন ব্যবস্থা সেটাই মেনে চলছি। তাহলে যদি আমি যে কারণগুলোকে একটা ছোট্ট করে বলে দিই, যে মুঘলদের যে পতনের কারণগুলো কি ছিল, কারণগুলো যদি আমি পয়েন্ট পয়েন্ট করে বলি, তাহলে একবার মুঘল সাম্রাজ্যের অবনতির কারণগুলো হলো কি কি অবনতির কারণ হলো যে কেন্দ্রীয় প্রশাসন দুর্বল হওয়া। কি হয়েছিল, যে কেন্দ্রীয় প্রশাসনরা কি হয়েছিল, দুর্বল হয়ে গেল। যদি ঔরঙ্গজেবের পরবর্তী সম্রাটরা অনেক সময় দুর্বল ও অদক্ষ এবং রাজনৈতিকভাবে কি অস্থির ছিলেন, যা মুঘল প্রশাসনের দুর্বলতা সৃষ্টি করেছিল। তাহলে এদেরকে কি হলো, এদেরকে দুর্বলতা কি হয়েছে সৃষ্টি করলো। আমরা যদি 1.1 ধরি, এটাকে 2 যদি ধরি, সামরিক সমস্যা কি হলো না, সামরিক সমস্যা এখানে হচ্ছে যে সামরিক সমস্যা বলতে হচ্ছে যে যারা সেনা ছিল, সেই সেনাদের কি সেই বাহিনীকে খুব একটা মজবুত করেনি। বাহিনী যে সংক্রান্ত ছিল সমস্যাগুলি ছিল, যেমন হচ্ছে মডেল কমান্ড এবং সৈন্যদলের দক্ষতার অভাব ছিল। যারা সৈন্যদলে দায়িত্ব ছিল তাদের যে দক্ষতা, তাদেরও দক্ষতার অভাব ছিল, কারণ পুনর্গঠন আর করা হয়নি। সেই আগের সৈন্যরা যেইভাবে ট্রেন্ড হয়েছিল সেইভাবেই রাখা হয়ে গেছে। আমি যদি 3 ধরি, এটাকে আর্থিক সংকট। কি হয়েছিল না, আর্থিক সংকট, অতিরিক্ত ব্যয়,
অনেক টাকা ব্যয় করছিল, নিজের মতো করে যা ইচ্ছা তাই করছিল। তারা ভাবেনি তাদের রাজ্যের কথা, তারা ব্যক্তিগত স্বার্থে অনেক ব্যয় করেছে। কর ও রাজস্বের ঘাটতি, এবং যেহেতু কর আদায় করতে পারছে না, এবং কি রাজস্বের কি হচ্ছে, ঘাটতি হচ্ছে। একটা যদি টাকা ঠিক করে না আসে কি হবে, না অভাব দেখা দিবে, এবং রাজ্য অর্থনৈতিক অবনতি। তাহলে এই যে রাজ্যের বিভিন্ন রাজ্য যে নিজেকে আত্মপ্রকাশ করলো, তারা তো আর ট্যাক্স দিত না, তো সেই কারণে কি হলো, আর্থিক সংকট দেখা দিল। আমরা তো 3টে পয়েন্ট দেখলাম, চতুর্থ পয়েন্টে চলো। বিভেদ ও অভিজাতকদের কি অভ্যন্তরীণ সংঘাত। কি হলো না, বিভেদ আর অভিজাতকদের কি অভ্যন্তরীণ সংঘাত। মনসুবদারি যারা ছিল বা জমিদারি যারা ব্যবস্থায় কি অভিজাত ছিল, প্রশাসনিক বিভাগের মধ্যেও কি দলাদলি হলো, তাদের মধ্যেও একটা দলাদলি হলো। সেই কারণে কি হলো না, এই যে বিভেদ আর অভিজাতকদের অভ্যন্তরীণ কি সংঘাত শুরু হলো। এটা দলাদলি, সরি এটা দলাদলি। এবং আমরা যদি 5 ধরি, কৃষকদের অসন্তোষ ও বিদ্রোহ। কৃষকদের কি অসন্তোষ ও বিদ্রোহ, তারা কি করলো, কর রাজস্বের বোঝা, তাদের উপরে যে কর চাপানো হলো, রাজস্বের বোঝা, অনিয়ম, শোষণমূলক ব্যবস্থা কৃষকদের মধ্যে কি বিদ্রোহ সৃষ্টি করেছিল। এবং 6 বিরোধ ও কি বাহিরের আক্রমণ। দেখো বাইরে থেকে নাদির শাহ আক্রমণ করেছিল, মোহাম্মদ শাহ, আবদালি, যেমন কি বাইরের আক্রমণ, বিদেশি শক্তি কোম্পানির, যেমন যে বিদেশি শক্তি যারা কোম্পানি ছিল, যেমন হচ্ছে ইংরেজের ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্রমবর্ধমান কি হস্তক্ষেপ করছিল। এই কারণে একেবারেই তা ভেঙে পড়লো মুঘল সাম্রাজ্য। কিন্তু তারা মুঘল সাম্রাজ্য দুর্বল হয়ে পড়লেও মুঘল কি কাঠামো ভেঙে যে পুরোপুরি ভেঙে পড়েনি, একেবারে দুর্বল হয়েছিল, ভেঙে পড়ারই অবস্থা, কিন্তু তারা পুরোপুরি ভেঙে পড়েনি। কেন না, হচ্ছে আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে দিয়েও তা টিকে ছিল। তো এই যে আঞ্চলিক শক্তি, এর মধ্যে 3টে আঞ্চলিক শক্তি প্রধান ছিল। তারা কে কে, যে 3টি শক্তি প্রধান ছিল, সেটা হলো যে বাংলা, হায়দ্রাবাদ ও অযোধ্যা। এই 3টি শক্তির প্রধান ছিলেন কি 3জন মুঘল প্রাদেশিক প্রশাসক। তো এনারা কি মুঘল প্রাদেশিক প্রশাসক 3জন ছিল। তো সেই হিসাবে তারা ভেবেছিল যে আমাদের ক্ষমতা এখনো আছে। তারাও কখনো আনুষ্ঠানিকভাবে মুঘল কেন্দ্রিক প্রশাসনের বিরোধিতা করেনি, যদিও নিজেদের অঞ্চলে তাদের কি প্রশাসনিক ক্ষমতা ছিল প্রায় চূড়ান্ত। তারা কিন্তু আনুষ্ঠানিকভাবে কোনোদিনই ঘোষণা করেনি যে আমরা মুঘলদের আন্ডারে নেই, বা মুঘল সাম্রাজ্যের আমাদের এই রাজ্যগুলো মুঘল সাম্রাজ্যের রাজ্য নয়, এগুলো কিন্তু তারা প্রকাশ করেনি। কিন্তু নিজেরা নিজেদের রাজ্য চালিয়েছে, নিজেদের মতোই করে চালিয়েছে, কিন্তু সেটাকে পুরোপুরি প্রকাশ করেনি। এবং এইভাবেই মুঘল ভেবেছিল যে আমাদের ক্ষমতা এখনো কি পুরোপুরি ভেঙে পড়েনি। দেখো তোমাদেরকে এই পুরোটা বোঝাতে গেলে একটা ম্যাপ একটু বুঝতে হবে, আমি বলে দিই ম্যাপটা। এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের ম্যাপ, তোমরা জানো। এটা হচ্ছে কোন সময় না, 1765 খ্রিস্টাব্দে। তো 1765 খ্রিস্টাব্দে তো দেখতে পাবে যে বাংলা বলা হয়েছে, বাংলা, বাংলা হচ্ছে এই পুরোটা নিয়ে, এই যে পুরোটা আছে এই পুরোটা নিয়ে হচ্ছে বাংলা, ঠিক আছে। তো এর মধ্যে কি কি পড়ছে না, এর মধ্যে তো কলকাতা পড়ছে, মুর্শিদাবাদ যেটা প্রধান ছিল মুর্শিদাবাদ, এছাড়া পড়ছে ঢাকা, পাটনা, বেনারস, এই পুরোটা ছিল কি তখনকারের, যে আমি এখন বাংলা পড়াবো, তো বাংলা তোমরা এই 3টে পাবে। এবং আমরা 3টে শক্তি পরপর বলেছি, বাংলা বলেছি, আর কি বলেছি, হায়দ্রাবাদ বলেছি, আর কি বলেছি আমরা, তোমরা বলো, ভুলে গেলে নাকি? আর একটা কি, অযোধ্যা। বাংলা, হায়দ্রাবাদ আর অযোধ্যা। এই বাংলাটা, আমি এই বাংলাটা তোমাদেরকে পড়াবো। চলো আগে।
তাহলে কটা তিনটে আমরা বলেছিলাম আঞ্চলিক শক্তি, যারা হচ্ছে মুঘল সাম্রাজ্যের আন্ডারেই কাজ করতো, কিন্তু তারা নিজেদের মতো আত্মপ্রকাশ করেছিল। তো তাদেরকে বলি, যার আঞ্চলিক শক্তির কি উত্থান যখন হয়, এ সময় কি হয়, বাংলা, অযোধ্যা, হায়দ্রাবাদ, এছাড়াও মহীশূর, মারাঠা, শিখ ইত্যাদি আঞ্চলিক শক্তিগুলো কি শক্তিশালী হয়ে ওঠে এবং নিজেদের প্রভাব বিস্তার করে। তারা তাদের কি প্রভাবটা বিস্তার করতে শুরু করে। তো আমরাই প্রথম বাংলাটা পড়বো। এখানে সিলেবাসে তোমাদের বাংলা আছে, অযোধ্যা আছে, হায়দ্রাবাদ আছে। তো আমি তোমাদেরকে এই বাংলাটা বোঝাচ্ছি। দেখো, তোমরা তো ম্যাপটা দেখলে যে বাংলার কতটা অংশ নিয়ে। এবার দেখো, শুভ বাংলার রাজত্ব ঠিক মতো আদায় করার জন্য মুর্শিদ কুলি খানকে বাংলার কি দেওয়ান হিসাবে পাঠিয়েছেন সম্রাট ঔরঙ্গজেব। তো ঔরঙ্গজেব উনি কি করলেন, মুর্শিদ কুলি খানকে বাংলায় পাঠালেন। কি হিসাবে পাঠালেন না, হচ্ছে শুভ বাংলার রাজত্ব, যে রাজস্ব আছে সেই রাজস্বটাকে ঠিক মতো আদায় করার জন্য, যে করটা আছে, যে রাজস্বটা আছে, সেই রাজস্বটাকে ঠিক মতো আদায় করার জন্য ওনাকে পাঠালেন। সম্রাট বাহাদুর শাহর আমলেও মুর্শিদ কুলি ওই পদে বাহাল ছিলেন। তার পরবর্তীকালে সম্রাট বাহাদুর শাহ তখনও কি ওই পদে উনি থাকলেন। দেওয়ান পদে মুর্শিদ কুলির নিয়োগ পাকাপাকি করে দেন কে, ফারুক শিয়ার। উনি যিনি ফারুক শিয়ার ছিলেন, উনি ওনাকে পাকাপোক্তি করে দিলেন যে আপনি ওই পদে থাকবেন। এবং 1717 খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি বাংলার নাজিম পদ দেয়া হয় এবং 1717 সালে কি হয়, বাংলার নাজিম বলে তাকে ঘোষণা করা হয়। ফলে দেওয়ান ও নাজিমদের যৌথ দায়িত্ব পাওয়ার জন্য সুবা বাংলায় মুর্শিদ কুলির ক্ষমতা চূড়ান্ত হয়ে পড়ে। এবং যেহেতু তিনি কি হয়েছে, সুবার একটা পেয়েছিলেন পদ এবং উনি নাজিমে ওই সম্মানও পেলেন, তাহলে কি হলো, ওনার যে চূড়ান্ত ক্ষমতা সেটা কি প্রকাশ হল। এবং আঞ্চলিক শক্তি হিসাবে বাংলার উত্থান ঘটে মুর্শিদ কুলি খানের নেতৃত্বে। এবং একটা আঞ্চলিক শক্তি বলে উত্থান করেছিল কারণ মুর্শিদ কুলি খানের নেতৃত্বে। মুর্শিদ কুলি আমলে বাংলায় একদল ক্ষমতাবান জমিদার শ্রেণী তৈরি হয়। তারা নাজিমকে নিয়মিত রাজস্ব দেওয়ার বদলে নিজের অঞ্চলে ক্ষমতা ভোগ করতেন। তারা কি করতো, নাজিম যে ছিল ওনাকে রাজস্ব দিয়ে দিত, যে করটা ওই ট্যাক্স বলে, তো ওইটা দিয়ে দিত। তার বিনিময়ে তারা তাদের ক্ষমতা ভোগ করতো। দেখো, যে মুর্শিদাবাদ ছিল এনার নামকরণেই হয়েছিল, যে মুর্শিদ কুলি খান এনার নামকরণেই মুর্শিদাবাদ হয়েছিল। দেখা যাক পরের স্লাইডে। তাহলে মুর্শিদ কুলির আমলে বাংলার রাজনৈতিক পরিস্থিতি ব্যবসার পক্ষেও কি অনুকূল ছিল, কি ব্যবসাটাও এখানে ঠিকঠাক করা যেত। স্থলপথ এবং কি সমুদ্র পথে যে ছিল দুটোতেই, একটা হচ্ছে জলপথ সমুদ্রপথ যেটা, আর একটা হচ্ছে স্থলপথ, এই দুটোতেই কি নানান দ্রব্য শুভ বাংলা থেকে রপ্তানি করা হতো। দেখো, রপ্তানি মানে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো, আমদানি মানে আরেক জায়গা থেকে নিয়ে আসা। তো এখান থেকে কি বিভিন্ন জায়গায় পাঠানো হতো। হিন্দু, মুসলমান ও আর্মেনীয় যারা ছিল, আর্মেনীয় যারা বলে, তারা বাণিকরাই ওই ব্যবসায় প্রভাবশালী ছিল। তাহলে কে কে ছিল, হিন্দুরাও প্রভাবশালী ছিল, মুসলমানও ছিল, এবং আর্মেনীয় যারা ছিল তারাও খুব প্রভাবশালী ছিল। এবং হিন্দু ব্যবসায়ীর মধ্যে তখন উমিচাঁদ, এই নামগুলো খুব প্রয়োজন আছে, তোমরা দেখে নাও বুঝতে পারবে। এবং কি আর্মেনীয় ব্যবসায়ী খোজা ওয়াজিদ ছিলেন, এটা খোজা নয় খাজা হবে, ওয়াজিদ ছিলেন এদের মধ্যে কি অন্যতম, এদের মধ্যে ছিল অন্যতম। এই সব ধনী ব্যবসায়ী ও মহাজনদের হাতে কি অর্থনৈতিক ক্ষমতার পাশাপাশি রাজনৈতিক ক্ষমতাও ছিল। এদের যেমন অর্থনৈতিক ক্ষমতা হাতে ছিল, রাজনৈতিক ক্ষমতাও কিন্তু এনাদের হাতেই ছিল। শাসকরা এদের সহায়তার উপর নির্ভর করত। যারা শাসক ছিল তাদেরও তো রাজ্য চালাতে গেলে টাকার দরকার, তো তারা ওই ব্যবসায়ী যারা ছিল বা যারা জমিদার ছিল তাদের উপরে কি নির্ভর ছিল, অনেকটাই নির্ভর ছিল। এবং তারা যেহেতু রাজস্ব আদায় করছে, সেই কারণে রাজনৈতিক কিছু ক্ষমতা তাদের হাতে ছিল।
এই প্রসঙ্গে মুর্শিদ কুলি যে মুর্শিদাবাদে বিখ্যাত মূলধন বিনিয়োগকারী যিনি মুর্শিদ কুলি খানের, যিনি একজন খুব বিশ্বস্ত বলতে পারো এবং বিখ্যাত একজন ব্যবসায়ী, যেনার সঙ্গে মুর্শিদ কুলি খানের ভালো সম্পর্ক ছিল, তিনি মুর্শিদাবাদে। তো তিনি কি হচ্ছে জগৎ শেঠ নাম করা যায়, ইনি হচ্ছে একজন জগৎ শেঠ, এনার নাম করা যেতে পারে। এবং সুবা বাংলার কোষাগার ও ট্রাকসাল জগৎ শেঠের পরোক্ষ নিয়ন্ত্রণে চলতো। যে কোষাগার ছিল, যে সম্রাটের যে কোষাগার মানে হচ্ছে যেখানে টাকা থাকে, পুরো টাকা থাকে, আর ট্যাক্সাল মানে যেখানে টাকা ছাপানো হয়, ওই দুটোর মধ্যে কি ভালো নিয়ন্ত্রণ ছিল ওনার। 1727 খ্রিস্টাব্দে যখন মুর্শিদ কুলি মারা যান, তাহলে কি হলো, 1727 সালে মুর্শিদ কুলি খান মারা গেলেন। মারা যাবার পরে কি হলো, তখন মুঘলদের সঙ্গে তার আনুষ্ঠানিক সম্পর্ক ভালো ছিল। যারা মুঘল ছিল, মুঘলদের সঙ্গে কি মুর্শিদ কুলি খানের কিন্তু আনুষ্ঠানিক সম্পর্ক তখন ভালো ছিল। কিন্তু যখন উনি মারা গেলেন, মুর্শিদ কুলির উত্তরাধিকারীদের মধ্যে কি ক্ষমতা নিয়ে গোলযোগ বাঁধে, তাদের মধ্যে ক্ষমতা নিয়ে একটা কারাকারি বাঁধে, যে আমি এই চেয়ারে বসবো, ও বললো আমি এই পদ পাবো। তো এই যে সেই পরিস্থিতিতে কি হলো, এই যে জগৎ, এই যে নামগুলো বললাম, জগৎ শেঠ, এই যে জগৎ শেঠ ও কয়েকজন ক্ষমতাবান জমিদারের মদতে সেনাপতি আলীবর্দী খান কে, সেনাপতি যে ছিল আলীবর্দী খান, তিনি সুবা বাংলার ক্ষমতা দখল করেন। তাহলে কি হলো, কিছু জমিদার তারা ক্ষমতাশালী ছিল, টাকা ছিল, অর্থ, তারা কি করলো, যে মুর্শিদ কুলি খান ছিল, ওনার বংশ না দেখে উনি কি করলেন, আলীবর্দী যে ওনার ছিল সেনাপ্রধান, সেনাপতি, ওনাকে বাংলা দখল করিয়ে বাংলা চেয়ারে বসালেন। দেখা যাবে বাস্তবে আলীবর্দী খানের শাসনকালে মুঘলদের হাত থেকে সুবা বাংলার অধিকার বেরিয়ে যায়। যখন আলীবর্দী খান চেয়ারে বসলেন, তখন কি হলো, যে মুঘলদের হাত থেকে ওই বাংলা পুরোপুরি হাত থেকে চলে গেল। মুর্শিদ, দেখো এর আগে কি হলো, মুর্শিদ কুলি খান ছিলেন, উনি কিন্তু আনুষ্ঠানিকভাবে কি কিন্তু বলেননি যে আমি মুঘল সাম্রাজ্যের ভিতরে কাজ করছি না, এরকম নয়। উনি কিন্তু মুঘল সাম্রাজ্যকে স্বীকার করতো যে আমরা হ্যাঁ মুঘল সাম্রাজ্যের আন্ডারেই আমরা আছি। কিন্তু ইনি কি করলো, নিয়মিত রাজস্ব পাঠানো ব্যবস্থাও বন্ধ হয়ে গেল। কি হলো, যে নিয়মিত যে রাজস্ব পাঠাতো তা কি করলো, বন্ধ করে দিল। যদিও মুঘল যে কৃতিত্ব ছিল আনুষ্ঠানিকভাবে কি স্বীকার করা হতো, তবুও বাংলা, বিহার, উড়িষ্যা আলীবর্দী কার্যত একটি স্বশাসিত কি প্রশাসন চালাতেন। তাহলে ওনারা কি করলো, যে টাকা পাঠাতো সেই টাকাগুলো দিতে চাইলো না, বললো না না আমরা এই যে রাজস্ব সেগুলো টাকা পাঠাবো না। মুঘল সাম্রাজ্যে যে দিল, তখন মুঘল সাম্রাজ্য কি যারা ছিল রাজা, তাদেরকে বলে আমরা পাঠাবো না, বাংলা থেকে আর টাকা যাবে না ওখানে। তো ওটা বন্ধ হয়ে গেল, এবং সেই রাজ্য যে পরিচালনা করছে তার খবরে কিন্তু ওনারা পুরোপুরি বন্ধ করে দিয়েছিল, আর পাঠায়নি। এবং কিন্তু পুরোপুরি ভাবে ঘোষণা করেনি যে আমরা মুঘল সাম্রাজ্যের আন্ডারে কাজ করিনি, যে আমরা আমাদের রাজ্য একদম স্বাধীন রাজ্য, এটা কিন্তু তারা ঘোষণা করেনি। কিন্তু তারা পুরোপুরি প্রশাসনিক ক্ষমতা এবং যে পরিচালনা সমস্ত কিছু কি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে চলে আসলো। এবং 1756 সালে একটা টুইস্ট করল, আলীবর্দী মারা যান। এবং তখন কি হয়, আলীবর্দী যখন মারা যান, তখন সিরাজউদ্দৌলা নতুন নবাব হন। তার সিরাজউদ্দৌলা কি হলো, নতুন নবাব পদ গ্রহণ করলেন। তাহলে আমরা দেখলাম মুর্শিদ কুলি খান থেকে আলীবর্দী খান, ওখান থেকে কি আসলো, সিরাজউদ্দৌলা। কিন্তু দুটোই দরবারের বিভিন্ন গোষ্ঠীও ব্রিটিশ কোম্পানির সঙ্গে সিরাজের সংঘাত বাঁধে। কারণ সিরাজ হচ্ছে একজন সুন্দর চিন্তা শক্তিবিদ ছিলেন এবং দক্ষ একজন সম্রাট ছিলেন। তো ওনার সঙ্গে কি হলো, যে এই যে ব্যবসায়ী যারা ছিল তাদের এবং ইংরেজদের কি বিরোধ বাঁধলো। তার পরিণতি বাংলার শাসন ব্যবস্থার ব্রিটিশ কোম্পানির কৃতিত্বে তৈরি হলো। যা তার কি হলো, যে শাসন ব্যবস্থা তাতে কি হলো না, যে ব্রিটিশদের ক্ষমতা তার জাহির হয়ে গেল। 1757 সালে তারা কি হলো, পলাশির যুদ্ধ করলো।
পলাশী যুদ্ধের মাধ্যমে কি করলো, সিরাজউদ্দৌলাকে হারিয়ে দিল, হারিয়ে দিয়ে তারা কি ক্ষমতাকে দখল করে ফেললো এবং যে বাংলার ক্ষমতা তা ব্রিটিশদের হাতে চলে গেল। চলো এবার বুঝে নিয়ে যাক হায়দ্রাবাদ। আমরা তো এখন বাংলাটা বুঝলাম, এবার হায়দ্রাবাদ। মুঘল দরবারে একজন শক্তিশালী অভিজাত ছিলেন মীর কামার উদ্দিন খান সিদ্দিকী। কে? মীর কামারউদ্দিন খান সিদ্দিকী। উনি ছিলেন একজন কি শক্তিশালী অভিজাত। তো সম্রাট ঔরঙ্গজেব তাকে কি বলেছিল? চিন কুলিচ খান। কি বলেছিল? চিন কুলিচ খান এই উপাধি দান করেছিলেন। ওনাকে এই উপাধি কে দান করলেন? না সম্রাট ঔরঙ্গজেব। পরে তিনি সম্রাট ফারুক যে সিয়ান ছিলেন, তো ফারুক সিয়ারের থেকে নিজামুল মুলক এবং সম্রাট মোহাম্মদ শাহের থেকে আসফ ঝা এই উপাধি নিয়ে 1724 খ্রিস্টাব্দে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করলেন। তাহলে কি হলো? উনি কি একজন অভিজাত এবং দক্ষ ছিলেন, ওনাকে বিভিন্ন সম্রাটরা বিভিন্ন কি উপাধি দান করলেন এবং আমরা দেখতে পাচ্ছি যে 1724 খ্রিস্টাব্দে উনি হায়দ্রাবাদ নামে আরেকটি কি রাজ্য প্রতিষ্ঠা করলেন। এই হায়দ্রাবাদ রাজ্য কিভাবে প্রতিষ্ঠা হলো সেটা একটু বুঝে নেওয়া যাক। মুঘল যে ছিলেন প্রাদেশিক শাসন মুরিজ খান, মুরিজ খানকে কি মুঘলরা কি ওখানে শাসক হিসাবে রেখেছিলেন এবং হায়দ্রাবাদে প্রায় স্বাধীন শাসকের মতোই ছিলেন। তিনি স্বাধীন শাসক হিসাবেই ছিলেন। কত সালে? না 1724 সালে হায়দ্রাবাদ দখল করলো এবং তার নিজের করলো, কিন্তু তার আগে 1723 সালে আশরফ ঝা মুরারিজ ওনার যে উপাধি লাভ করেছিল ওই উপাধি বলছে খানকে কি উনি কি করলেন? আশরফ ঝা মুরাইজ উনি কি করলেন? আশরফ যে ঝা ছিলেন উনি মুরাইজ খানকে কি হারিয়ে দেন। আশরফ ঝা উনি মুরাইজ খানকে হারিয়ে দিল, হারিয়ে দাক্ষিণাত্যের সুবাদার হয়ে হায়দ্রাবাদ অঞ্চলকে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করলেন। তাহলে কি বুঝলে যে 1723 সালে উনি কি করলো? যে মুওয়ারিজ খান তাকে হারালো এবং 1724 সালে একটা নতুন রাজ্যের আত্মপ্রকাশ করলো কি হায়দ্রাবাদ। ক্রমে স্থায়ীভাবে হায়দ্রাবাদে থেকে প্রশাসন চালাতে থাকে নিজাম। 1740 খ্রিস্টাব্দ থেকেই নিজামের শাসনের স্থায়ী হায়দ্রাবাদের রাজ্য আত্মপ্রকাশ করে। তাহলে কি 1740 থেকে কি আবার নিজাম আত্মপ্রকাশ করলো। তাহলে তোমরা দেখলে যে আবার একজন আত্মপ্রকাশ করলো। তাহলে কি হলো? হায়দ্রাবাদী প্রশাসনে আনুষ্ঠানিকভাবে মুঘল কাঠামো বজায় থাকলেও ভিতরে বেশ কিছু পরিবর্তন করা হয়েছিল। আনুষ্ঠানিকভাবে কি তারা বললো যে আমরা মুঘল সাম্রাজ্য যে তাদেরকে আমরা মেনে চলি, কিন্তু ভিতরে কি হলো বেশ কিছু পরিবর্তন করা হলো। যেমন জায়গিরগুলি ক্রমে বংশগত হয়ে গিয়েছিল, যে জায়গির ব্যবস্থা ছিল সেগুলো কি ক্রমে ক্রমে কি হলো বংশগত হয়ে গেল। প্রশাসনে অনেক নতুন লোক যুক্তি এবং কি হলো যে প্রশাসন হলো তাতে নতুন নতুন লোক যুক্ত করা হয়েছিল। বস্তুত হায়দ্রাবাদে প্রশাসনিক ক্ষমতার বিবেকীকরণ ঘটেছিল। তার সমস্ত কিছু কি হলো একটু একটু করে পরিবর্তন করতে শুরু করলো। আনুষ্ঠানিকভাবে মুঘল কৃতিত্বকে হায়দ্রাবাদ অস্বীকার করেনি। হায়দ্রাবাদ কিন্তু আনুষ্ঠানিকভাবে অস্বীকার করেনি, কিন্তু ভিতরে তাদের কি করলো সামরিক যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থা থেকে কি কিছু লোককে সরিয়ে দিল, নিজের লোককে প্রবেশ করালেন এবং যে জায়গা গিরি ছিল তা কি বংশ পরম্পরায় চলতে থাকলো। এবং মুঘল সম্রাটের নামেই তারা কি করেছিল? তারা কিন্তু যেহেতু মুঘল সম্রাটের স্বীকার করেছে যে আমরা মুঘল সম্রাটের অধীনেই এই রাজ্যটা, তো হায়দ্রাবাদে কি করতো মুদ্রাগুলো চলতো, যে টাকা পয়সা যে মুদ্রাগুলো ছিল সেগুলো মুঘল সম্রাটের, এবং শুধু তাই নয় এমনকি সম্রাটের নামে খুতবাও পাঠ করা হতো। তবে বাস্তবে প্রশাসনের সমস্ত গুরুত্বপূর্ণ কাজ নিজাম স্বাধীনভাবেই চালাতেন। তাহলে কি বুঝলে যে প্রশাসনের সমস্ত কিছু কাজ নিজের স্বাধীনতা ভাবে নিজেকে স্বাধীনভাবেই চালাতেন, কিন্তু
যে টাকাগুলো ছিল সেইগুলো মুঘলদের যে টাকা সেই অনুসারেই চালাতেন, এবং মুঘল সম্রাটের কাছে কোনো খবরাখবর পৌঁছা যেত না, তারা কি কোনো কিছু পৌঁছাইতো না। তাহলে আমরা বাংলা বুঝলাম, হায়দ্রাবাদ বুঝলাম, এবার বুঝে নেব অযোধ্যা। দেখো অযোধ্যা 1722 খ্রিস্টাব্দে সাদাত খান, যে সাদাত খান ছিল তার নেতৃত্বে কি অযোধ্যা একটি কি স্বশাসিত আঞ্চলিক হিসাবে যে একটা আঞ্চলিক শক্তি সে গড়ে উঠ, যে তারা যে একটা নিজেদের একটা আঞ্চলিক শক্তি হিসাবে কি গড়ে উঠলো। এবং মুঘল প্রশাসক হিসাবে সাদাত খানের দায়িত্ব ছিল অযোধ্যার স্থানীয় রাজা ও গোষ্ঠীর নেতাদের কি ছিল, তারা বিদ্রোহের মোকাবিলা করা। তাহলে শাহাদাত খানকে মুঘলরা কি হিসাবে পাঠিয়েছিল না, তারা পাঠিয়েছিল স্থানীয় যারা রাজা আছে, যে সমস্ত গোষ্ঠী আছে, যে গোষ্ঠীর নেতারা আছে, তারা যদি বিদ্রোহ করে তাদের মোকাবিলা করতে, ওনাকে ওই দায়িত্ব কি করলো মুঘলরা পাঠালো, তোমরা ওই দায়িত্ব পালন করো। কিন্তু উনি এসে কি করলেন, সেই কাজে সফল হওয়ার জন্য মুঘল সম্রাট মোহাম্মদ শাহ সাদ্দাত খানকে কি বুরহানুল মুলক উপাধি দান করলেন, এবং সেই কাজে সে কিন্তু সফলও হলো। সফল হওয়ার জন্য সে উপাধিও পেল। কি উপাধি পেল না, উপাধিটা হলো যে বুরহানুল মুলক উপাধি। তাহলে আমরা বুঝলাম তিনি উপাধি পেলেন, এবং কি মুঘল সম্রাটকে দিয়ে নিজের জামাই সফদরজং অযোধ্যার কি প্রশাসক হিসাবে নিযুক্ত করান। তিনি নিজের জামাইকে প্রশাসক হিসাবে কি নিযুক্ত করালো। কে করালো না, সাদ্দাত খান। পাশাপাশি অযোধ্যার দেওয়ানের তরফকে দিল্লির নিয়ন্ত্রণ থেকে কি সরিয়ে ফেললেন তিনি। তিনি পুরোপুরি দিল্লি থেকে নিয়ন্ত্রণ করতেন। যে মুঘলরা ছিলেন ঔরঙ্গজেবের পরবর্তীকালে, তারাও দিল্লি থেকেই কি করতো, সমস্ত রাজ্যকে নিয়ন্ত্রণ করা হতো। তো দিল্লির ওই জন্য বলেছে যে দিল্লির ক্ষমতা থেকে তাদেরকে পুরোপুরি একদম সরিয়ে ফেললো কে, অযোধ্যা। এবং অযোধ্যা রাজস্ব যে ছিল বিষয়ক কোনো খবর মুঘল কোষাগারে পাঠানো হতো না। ওখানে যে কোনো যে রাজা যে পরিচালনা করে তার বিভিন্ন খবর পাঠায়, তার রাজস্ব পাঠায়, কোনো কিছুই পাঠালো না, কোনো কিছু খবরও পাঠালো না। অযোধ্যা পুরোপুরি একটা স্বাধীন রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করলো। তাহলে আমরা বুঝলাম তিনটে জিনিস, কি কি না, প্রথমটা বুঝলাম যে মুঘল সাম্রাজ্য যে অবনতি হয়েছিল সেই অবনতির কারণগুলো কি ছিল। তারপরে আমরা কি বুঝলাম, আমরা বুঝলাম যে বিভিন্ন শক্তি তাদের কি তারা আত্মপ্রকাশ করলো এবং নিজেদের এক একটা রাজ্য গঠন তারা করলো, এবং তার যে শাসন ভার তারা নিজেরা গ্রহণ করে নিজেরা পরিচালনা করতে লাগলো। আর কি বুঝলাম, আর বুঝলাম যে তিনটে হচ্ছে যে প্রধান শক্তি সেই সময় হিসাবে আমরা ধরেছি, যে যে তোমাদের বইয়ে পড়াগুলো আছে, যে বাংলা, হায়দ্রাবাদ এবং অযোধ্যা, এই তিনটে বুঝলাম। ধন্যবাদ আমাদের এই ভিডিওটা দেখার জন্য। এবং তোমরা সকল বিষয়ের সকল অধ্যায় যাতে ভিডিও পেতে হলে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে তাকে তোমরা কি সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। এবং তোমাদের যদি মনে কোনো প্রশ্ন থাকে যে এটা বুঝতে পারিনি বা এটা কি হবে, তোমরা তা কমেন্ট করবে। তোমাদের ওই কমেন্টে আমরা আমাদের উত্তর দিয়ে দেব। এবং সাথে সাথে আমাদের সঙ্গে তোমরা থাকো, তোমাদের বন্ধুদেরকে এই ভিডিওগুলো শেয়ার করো, এবং আমাদেরকে আরো এগিয়ে যেতে তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের কাজকে আরো সহজ ও সরল করো। ধন্যবাদ।